বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। 180 দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম 3টি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো, তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। বাজারে যখন মানুষ যায় 80 টাকার নিচে কোনো সবজি নাই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে, চালের দাম, বিশেষ করে মিনিকেট যে চাল বলা হয় এটা নাকি খায় না, তারপরেও তো কেউ কেউ খায় মাননীয় স্পিকার, যখন দ্বিগুণ হয়ে যায় এবং যখন আমরা টিসিবির লাইন দেখি, পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না। সুতরাং আমার প্রশ্নটি জলবায়ুর উপর না হলেও ওনার মন্ত্রণালয় সংশ্লিষ্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি জানতে চাইছি, সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 সাইন হয়েছে ম্যালর্ড, মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে, বা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কি পেতে যাচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে, আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখব। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো, কয়েকজন আমার দাড়ি নিয়ে কটাক্ষ করেছে, আমার বিশ্বাসের উপর আঘাত এনেছে। দাড়ি কারো ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নত। এই নিয়ে কটাক্ষ করার এখতিয়ার এই সংসদে কেন বাইরেও কাউকে দেয়নি। আমি বিচার চাই। মাননীয় স্পিকার, আপনাকে আবার এখানে ফেরত পেয়ে আলহামদুলিল্লাহ। আপনার জন্য অপেক্ষা করছিলাম এই পয়েন্ট অফ অর্ডারটি রেজ করার জন্য। এই সংসদে বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছে। গত 14 তারিখে বাজেট বক্তৃতার প্রথম দিনেই আমার বক্তব্যের শুরুতে একটি গল্পকে কেন্দ্র করে আপনার আসন থেকে আমার বক্তব্যের কিছু অংশ এক্সপান্স করেছিল। এটা স্পিকারের এখতিয়ার। যার বক্তব্য এক্সপান্স করা হয়েছে তারও জানার অধিকার আছে কোন শব্দটি অসংসদীয় যেটা এক্সপান্স করেছে, সেটা আমি জানতে পারি নাই। আর এক্সপান্স হওয়ার পরে এটা নিয়ে সংসদে কোনো কারো পক্ষের আলোচনা হওয়ার সুযোগ নাই। যে যারটা এক্সপান্স তিনি জানতে পারেন, জানতে চাইতে পারেন, নোটিশ দিতে পারেন। আমার খেলায় সেই ব্যাপারটি হয়নি। আপনি এরকম নামাজের বিরতি দিয়ে দিয়েছিলেন। নামাজের বিরতির পরে আমার এই বক্তব্যকে কেন্দ্র করে সম্মানিত কোন সংসদ সদস্য বলেছেন
আমি মানবতা বিরোধী আচরণ করেছি, আমি বর্ণ বৈষম্যবাদী। মাননীয় স্পিকার, এটা আমার দলেরই এক সদস্য বলেছেন, নীল নদের পানি যেমন নীল হয় না, সকলে দাঁড়িয়ে রাখলেও নাকি মুসলমান হয় না। আমার ধর্ম বিশ্বাসে আঘাত করেছে, আমার ইজ্জতে আঘাত করেছে। আপনাকে 302 দ্বারা আমি নোটিশ দিয়েছিলাম জানার জন্য যে আমার কোন শব্দটা এক্সপান্স হয়েছে। এটা এই বয়সে আমার জানার অধিকার আছে। এছাড়াও আরো প্রশ্ন আছে যেগুলো আমি আর আজকে তুলতে চাই না। ইতিমধ্যে হাউস গরম হয়ে গেছে, আমি বললে আরো গরম হতে পারে, সবাই মনে করে না বলে বলবো। আমার ইজ্জত রক্ষার খাতিরে, সংসদের ইজ্জতের খাতিরে, আমার ইজ্জতের খাতিরে, প্রবীণদের ইজ্জতের খাতিরে আমাকে বলতে হবে আমি কোন শব্দটা অসংসদীয় বলেছি। 1, 2, পরে যারা বক্তব্য দিল, আমার পক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। ব্রেকের পরে যাদেরকে বক্তব্য দেওয়া হলো, আমার দল সহ কয়েকজন আমার দাড়ি নিয়ে কটাক্ষ করেছে, আমার বিশ্বাসের উপর আঘাত এনেছে। দাড়ি কারো ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নত। এই নিয়ে কটাক্ষ করার এখতিয়ার এই সংসদে কোনো বাইরেও কাউকে দেয়নি। আমি বিচার চাই। মাননীয় স্পিকার, আমার নোটিশ দিয়েছি 300 দ্বারা, আমি আশা করি এটার আনুষ্ঠানিক জবাব আমি পাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি। জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য সবাই আমরা দায়িত্ব পালন করছি। সংসদ দেশের গর্ব, জনগণের প্রতিষ্ঠান, হাউস অব দি পিপল। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় কিছু আইন কানুন রীতি নীতি অনুসারে। বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব, সরকারের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরও ভবিষ্যতে রাখতে পারবেন। কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারি, পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালো, পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে, তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। তো আজকে যে কথা মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেটি আমি পরীক্ষা করে দেখব। যদি অসংসদীয় কিছু থাকে তাহলে সেটাকে এক্সপাঞ্জ করা হবে, কিন্তু কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। আপনারা যে কজন আছেন তার 2 গুণ 3 গুণ এই পাশে আছে। সুতরাং শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। আমাকে সংসদ পরিচালনা করতে দিন। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ